অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশি মানুষের আস্থা এবং ভালোবাসার জায়গা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে আয়নাঘর পরিদর্শন করেছে। আয়নাঘর সম্পর্কে বলতে গেলে পৃথিবীর ইতিহাসে আজ থেকে 1400 বছর পূর্বে এক কলিযুগের অবতরণ হয়েছিল, যেখানে কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে অবতরণ করেন। সেই যুগটাকে বলা হয় আওয়ামী জাহেলিয়াতের যুগ। আর আওয়ামী এবং আইয়ামী জাহেলিয়াতের যুগের মধ্যে একটা কানেক্ট বা সংযুক্ত স্থাপন আমরা অবশ্যই করতে পেরেছি। সেটা হচ্ছে দীর্ঘ 15 বছর এই শেখ হাসিনার অবৈধ শাসনে বাংলাদেশ কিন্তু একটা বদ্ধ কারাগারে পরিণত হয়েছিল। আর সেই বদ্ধ কারাগারের একটা অন্যতম রূপ হচ্ছে এই আয়নাঘর। এই আয়নাঘরে যারা আওয়ামী বিরোধী ছিল, অনেকটা ভারত বিরোধিতা যারা করতো, তাদেরকে কিন্তু এই আয়নাঘরে বন্দি রেখে চরম নির্যাতন এবং অত্যাচার করা হতো। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনের প্রতি অনেকটা ভালো লাগে, আবার অনেকটা খারাপও লাগে। তার সমালোচনা করতে কিন্তু আমরা বাধ্য হয়েছি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে 100% বিপ্লবী সরকার বলা যাবে না। ডক্টর পিনাকি ভট্টাচার্য, যিনি খ্যাতিমান অ্যাক্টিভিস্ট ফ্রান্সে অবস্থান করছেন, তিনি কিন্তু বলেছেন যে আধা বিপ্লবী সরকার। কেন এই কথাগুলো বলছি? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আয়নাঘর পরিদর্শন করার কথা ছিল ঠিক তার ক্ষমতা নেওয়ার পরপরই, কিন্তু সেটা কাল বিলম্ব হয়েছে, যেটা 6 মাস অতিবাহিত হয়েছে। এখন কথা হচ্ছে আয়নাঘরে কি কি দেখতে পেয়েছি। আয়নাঘরে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের গায়ের লোম দাঁড় করিয়ে দেয় সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি চেয়ার। এই চেয়ারে কিন্তু ইলেকট্রিক শক বা বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতনের মাধ্যমে যারা আওয়ামী বিরোধী ছিল, ভারত বিরোধী ছিল এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যারা কথা বলতো, তাদেরকে অত্যাচার এবং নির্যাতন করা হতো। আর আমি বৃহত্তর ফরিদপুরের সন্তান হিসেবে দুইজন আলেমের কথা না বললেই নয়, সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, যিনি কিন্তু এই আওয়ামী নির্যাতিত একজন আলেম। আর একজন হচ্ছে আল্লামা আলী হাসান মুজাহিদ, যিনি কিন্তু এই আওয়ামী লীগের ষড়যন্ত্রে পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ফাঁসির মাধ্যমে। এখন মৌলানা আবুল কালাম আজাদের কথা বলতে গেলে তিনি এখনও বেঁচে আছেন, কিন্তু তার পরিবার নির্মম এবং কঠিন নির্যাতনের মুখোমুখি হয়েছেন। যার বড় ছেলে ফয়সাল আজাদ কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই আয়নাঘরের বর্বর এবং কঠিন নির্যাতনের ভুক্তভোগী হয়ে। এখন বলতে গেলে তার পরিবার যে কতটা নির্মম এবং অমানবিক অত্যাচারের শিকার হয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। তার ছোট ছেলে মুশফিক বিল্লাহ, যিনি আছেন জিয়াদ সাহেব, তিনি কিন্তু দেশের বাইরে দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করেছেন। এত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের SMS দিচ্ছেন, যেমন বাসার কি অবস্থা, সবাই কেমন আছে। এটা মামার ফোনে ফোন করেছিলেন, বলছে যে আমি নিরাপদে আছি, বাট কোথায় আছেন সেটা জানার নাই। একটা পরিবারকে কতটা নির্মম অত্যাচার এবং কষ্টের মধ্য দিয়ে যেতে হয় সেটার ভুক্তভোগী হচ্ছে ফরিদপুরের মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের পরিবার, যার পরিবারের ছোট ছেলে কিন্তু দেশের বাইরে ছিলেন দীর্ঘদিন যাবৎ। কিন্তু একটা কথা আছে, রাখি আল্লাহ মারে কে। আপনারা যে দেখতে পাচ্ছেন, তাকে কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে দেশে তিনি পদার্পণ করেছেন এবং দীর্ঘদিন পরে তিনি কানাডা থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। এটার মাধ্যমে প্রমাণিত হয় যে রাখি আল্লাহ মারে কে। অন্যদিকে তার বড় ছেলের কথা বলতে গেলে আসলে একটা কথা আছে, বড় ছেলে কিন্তু সন্তান পিতার পরে যিনি পরিবারের সবচেয়ে বড় ভূমিকা রাখেন তিনি হচ্ছেন বড় ছেলে। আর এই বড় ছেলেকে নির্মম অত্যাচারের মধ্য দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, যিনি 2021 সালে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। এই আওয়ামী স্বৈরাচার এবং আওয়ামী পদলেহীন যারা দালাল ছিল, বিশেষ করে ভারতীয় আধিপত্য বাংলাদেশে কতটা গেড়ে বসেছিল। আর এই ভারতীয় আধিপত্যের একটা অন্যতম নিদর্শন হচ্ছে শেখ হাসিনা তথা আওয়ামী পরিবার। এই আওয়ামী পরিবারের মাধ্যমে কিন্তু বাংলাদেশে একটা কলুষিত রাজনীতির মধ্য দিয়ে গেছে দীর্ঘ 15 বছর একটা স্বৈরশাসন এবং অত্যাচারী মনোভাবের মাধ্যমে কিন্তু তিনি ক্ষমতায় গেড়েছিলেন। আর আমরা যেটা চাই সেটা হচ্ছে এই আয়নাঘরে যেমনটি বন্দীদেরকে কঠোরভাবে নির্যাতন বা নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে, শেখ হাসিনাকে ঠিক আয়নাঘরে বন্দী করতে হবে। তার বিচার বাংলাদেশি মানুষ এখন দেখতে চায়। তিনি ভারতে এখনও গেড়ে রয়েছেন এবং ভারতে বসে নানামুখী ষড়যন্ত্র এবং চক্রান্তে জাল বিছিয়ে দিচ্ছেন। আর বাংলাদেশের পরবর্তীতে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, আমাদের দৃঢ় আত্মবিশ্বাস এবং মনোভাব থাকবে যেন ভারত বিনোদী মনোভাব আমাদের মধ্যে চাঙ্গা থাকে। কারণ ভারত বাংলাদেশের রাজনীতিকে কোনোভাবেই সফলতামণ্ডিত দেখতে চায় না। বাংলাদেশের রাজনীতিতে একটি ভারতীয় আগ্রাসন এবং একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু এই ভারত সর্বদাই সৃষ্টি করে থাকে। যাই হোক, ফাইনাল কথা হচ্ছে এই আয়নাঘর বা ডিজিএফআইয়ের যে কারাগারটি ছিল, এটা কিন্তু একটা কলুষিতজনক অধ্যায় বাংলাদেশের ইতিহাসে, যেটা আওয়ামী জাহিলিয়াতের যুগকে হার মানায়। মানে আওয়ামী লীগ এবং আইয়ামী জাহিলিয়াতের যুগ একটা সামঞ্জস্যতা হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুবই কথাগুলো বলতে কষ্ট হচ্ছে। আমাদের ফরিদপুরে দুইজন খ্যাতিসম্পন্ন ইসলামী দিন, যারা কিন্তু একমাত্র তাদের অপরাধ হচ্ছে তাদের ভারতীয় বিরোধিতা। যারা ভারত বিরোধিতা করবে তাদের কিন্তু এরকম কঠিন অত্যাচার এবং নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমাদের এই কলুষিত অধ্যায় থেকে বেরিয়ে আসার সময় এখনই। নতুন বাংলাদেশে শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই। এই প্রত্যাশা আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আয়নাঘর নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে।
আসসালামু আলাইকুম।